পরের দিন আমরা থানায় গেলাম। থানায় গিয়ে ভবানীবাবুর সঙ্গে দেখা। দারোগা বাবু এগিয়ে এসে আমাদেরকে শিষ্টতা দেখিয়ে বসতে বললেন। ভবানীবাবুকে জিজ্ঞেস করতে ভবানীবাবু নিম্নস্বরে বললেন, ছোঁড়া পাকা শয়তান ছিল, যে তাকে খুন করেছে সে সংসারের উপকারই করেছে, এমন লোককে মেডেল দেওয়া উচিত। ব্যোমকেশ বলল, তা তো বটে, আপনারা যা করছেন করুন, আমি তার মধ্যে নাক গলাতে চাই না। আমি শুধু জানতে চাই। ভবানীবাবু তাকে দৃষ্টি শলাকায় বিদ্ধ করে বললেন, সত্যান্বেষণ। কি কি জানতে চান বলুন? পোস্টমর্টেম রিপোর্ট এখনো হয়নি বোধ হয়। না, সন্ধে 7টা নাগাদ পাওয়া যেতে পারে। সন্ধ্যের পর আমি আপনাকে ফোন করব। বন্দুকের গুলিতেই কি মৃত্যু হয়েছে এটা আমার জানা প্রয়োজন। বড় বন্দুক নয়, পিস্তল কিংবা রিভলভার। গুলিটা পিঠের বাঁদিকে ঢুকেছে, সামনে কিন্তু বেরোয়নি, শরীরের ভেতরেই আছে। পিঠে যে ফুটো হয়েছে সেটা খুব ছোট, তাই মনে হয় পিস্তল কিংবা রিভলভার, বললেন ভবানীবাবু। পিঠের দিকে ফুটো হয়েছে, তার মানে যে গুলি করেছে সে সত্যকামের পেছনে ছিল। হ্যাঁ, হয়তো ফটকের ভেতর থেকে ঝোপঝাড়ের মধ্যে লুকিয়ে বসেছিল, যেই সত্যকাম সদর দরজার সামনে এসে গিয়ে দাঁড়িয়েছে অমনি গুলি করেছে, তারপর ফটক দিয়ে পালিয়ে গেছে। এ পাড়ায় একটা ব্যায়াম সমিতি আছে, আপনি জানেন? আরে জানি জানি, এলাকাটা তো আমারই। তাদের কাজ নয়, তারা 2-4 ঘা প্রহার দিয়ে দিতে পারে, খুন করবে না। সবাই ভদ্রলোকের ছেলে। ভদ্রলোকের ছেলে খুন করে না, পুলিশের মুখে একথা নতুন বটে। কিন্তু ব্যোমকেশ সেদিক দিয়ে গেল না, বলল, ভদ্রলোকের ছেলের কথায় মনে পড়ল, সত্যকামের এক পিস্তুত ভাই বাড়িতে থাকে, তাকে দেখেছেন? ভবানীবাবু একটু হাসলেন। দেখেছি, পুলিশে তার নাম আছে। তাই নাকি? কি করেছে সে? ছেলেটা ভালোই ছিল, তারপর গত দাঙ্গার সময় ওর বাপকে মুসলমানেরা খুন করে, সেই থেকে ওর স্বভাব বদলে গেছে। আমাদের সন্দেহ ও কমসে কম গোটা 3 খুন করেছে। অবশ্য পাকা প্রমাণ কিছু নেই। ওর চোখের চাউনি দেখে আমারও সেই রকম সন্দেহ হয়েছিল। আপনার কি মনে হয় এই ব্যাপারে তার হাত আছে? কিছুই বলা যায় না ব্যোমকেশবাবু, সত্যকামের মতন পাঁঠা যেখানে আছে সেখানে সবই সম্ভব। ওর চিৎকার শুনেই তোর মামা শুনলাম পৌঁছেছিল ওখানে। ব্যোমকেশ প্রশ্ন করল, ছাতের ওপর থেকে গুলি করা কি সম্ভব? ভবানীবাবু বললেন, ছাতের ওপর গুলি করলে গুলিটা শরীরের ওপর দিয়ে ওই নিচের দিকে যেত, গুলিটা গেছে আপনার পেছন দিক থেকে সামনের দিকে। সুতরাং এই সময় টেলিফোন বাজলো। ভবানীবাবু টেলিফোনের মধ্যে 2-4 কথা বলে আমাদের দিকে তাকিয়ে বললেন, জোর তলব। ব্যোমকেশ বলল, ঠিক আছে, আমরাও উঠি, পরে না হয় দেখা হবে। আচ্ছা, ওর মৃত্যুকালে সত্যকামের সঙ্গে কি কি জিনিস ছিল? ওই যে পাশের ঘরে রয়েছে, দেখুন না গিয়ে, বলে ভবানীবাবু কোমরে বেল্ট বাঁধতে বাঁধতে এগিয়ে এলেন। পাশের ঘরে একটা টেবিলের ওপর কয়েকটা জিনিস রাখা। সোনার সিগারেট কেসটা দেখেই চিনতে পারল ব্যোমকেশ। তাছাড়া হুইস্কির ফ্লাস্ক, চামড়ার মানিব্যাগ, একটা ছোট বৈদ্যুতিক টর্চ, এইসব রয়েছে। ব্যোমকেশ সেগুলোর ওপর একবার চোখ বুলিয়ে নিল। ভবানীবাবু এতক্ষণে বেল্ট বাঁধা শেষ করে দেরাজ থেকে পিস্তল নিয়ে কোমরের খাপে ভরছেন। বললেন, দেখলেন? আর কিছু দেখাবার নেই তো? আচ্ছা, আমি তাহলে চলি। হ্যাঁ দাদা, আমি তাহলে চলি। ভবানীবাবু চলে গেলেন। তার ভাবগতিক দেখে মনে হলো তিনি আসামিকে ধরার কোনো চেষ্টাই করবেন না। শেষ পর্যন্ত সত্যকামের মৃত্যু রহস্য অমীমাংসিতই থেকে যাবে। হঠাৎ ব্যোমকেশ বলল, চলো অজিত, এতদূর যখন এসেছি একবার বাঘের আখড়াটাও দেখে যাই। বাঘের গুহায় গিয়ে দেখলাম বাঘ মশাই নেই, তার এক চাকর আছে, তার নাম ভূতেশ্বর। সে বলল, বাঘমশাই কোথায় গেছে এখন তো আমি জানি না, তবে বুঝতে পারলাম যে সত্যকামের মৃত্যুর কথা শুনে বাঘমশাই চম্পট দিয়েছে। আমরা ফিরে এলাম বাড়িতে। বাড়িতে আসার কিছুক্ষণ পর দরজায় আওয়াজ। পুটিরাম এসে দরজা খুলে দিল।
দরজা খুলতে দেখি নন্দ ভেতরে আসতে ব্যোমকেশ জিজ্ঞেস করে যে সত্যকামের খবর শুনেছ? নন্দ বলে, সকালবেলা ও পাড়ার এক বন্ধুর বাড়িতে গিয়েছিলাম। কাল রাত্রিরে কেউ সত্যকামকে গুলি করে মেরেছে। আমি কিন্তু কিছু করিনি, আমি কিন্তু কিছু জানি না স্যার। কাল সন্ধেবেলা সেই যে আপনারা আখড়া থেকে চলে এলেন, তারপর আমি আর ওদিকে কিন্তু যাইনি। ব্যোমকেশ বলল, আচ্ছা, বসো বসো, তোমাকে দু চারটে কথা জিজ্ঞাসা করি। ও পাড়ায় তোমার জানাশোনার মধ্যে কারুর পিস্তল কিংবা রিভলভার আছে? না স্যার, থাকলেও আমি জানি না। তোমাদের আখড়ায় কারুর নেই? জানি না, তবে একটা লোক ভূতেশ্বরের কাছে চোরাই পিস্তল বিক্রি করতে এসেছিল। চোরাই পিস্তল? হ্যাঁ স্যার, শুনেছি যুদ্ধের পর অনেক চোরাই পিস্তল নাকি কিনতে পাওয়া যায়। ভূতেশ্বর কিনেছিল? তা জানি না, আমাদের সামনে কেনেনি। ও আচ্ছা, ঠিক আছে, থাক ওসব কথা। সত্যকাম ভদ্রঘরের মেয়েদের পিছনে লাগতো। কিভাবে পিছনে লাগতো বলতে পারো? নন্দ কিছুক্ষণ চুপ করে থাকলো, তারপর বলল, স্যার, সত্যকাম জাদুমন্ত্র জানতো। দুটো কথা বললেই মেয়েগুলো কেমন যেন বশ হয়ে যেত। তারপর নিজের দোকানে নিয়ে যেত, ভালো ভালো জিনিস উপহার দিত, হোটেলে নিয়ে গিয়ে খাওয়াতো। কুণ্ঠিতভাবে সে চুপ করলো। তারপর, বুঝেছি, মেয়েরাও নেহাত নির্দোষ নয়। গম্ভীর মুখে কিছুক্ষণ সিগারেট টেনে ব্যোমকেশ বলল, স্ত্রী স্বাধীনতাও বিনামূল্যে পাওয়া যায় না, বুঝলে হে। কোন কোন ভদ্রলোকের মেয়ের সঙ্গে সত্যকামের ঘনিষ্ঠতা হয়েছিল তুমি কি বলতে পারো? নন্দ আরও কুণ্ঠিত হয়ে পড়ল। সকলের কথা জানি না স্যার, তবে ৭৩ নম্বরের অখিলবাবু আমাদের ব্যায়াম সমিতিতে নালিশ করেছিল। তার মেয়ে শোভনা, তারপর রামেশ্বরবাবুর নাতনি, সেও কিছুদিন সত্যকামের ফাঁদে পড়েছিল। ভীষণ কেলেঙ্কারি হবার জোগাড় হয়েছিল। যা হোক, তার বিয়ে হয়ে গেছে। আর কেউ? আর ওই ভবানীবাবুর মেয়ে সলিলা। কোন ভবানীবাবু? ওপাড়ার থানার দারোগা ভবানীবাবু। তিনি মেয়েকে ঘরে বন্ধ করে রেখেছিলেন, তারপর এখন মামার বাড়ি পাঠিয়ে দিয়েছে। ব্যোমকেশের সাথে আমার একবার চকিত দৃষ্টি বিনিময় হলো। সে উঠে দাঁড়িয়ে আড়মোড়া ভাঙল। নন্দকে বলল, আচ্ছা নন্দ, তুমি এসো, অন্য সময় তোমার সঙ্গে আবার কথা হবে। নন্দ বলল, আচ্ছা স্যার। পরের দিন খবরের কাগজ পড়তে পড়তে জলখাবার খাওয়ার পর ব্যোমকেশ হঠাৎ ধর্মড় করে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। আমাকে বলল, অজিত, সত্যকামের সঙ্গে কি কি জিনিস ছিল থানার টেবিলের ওপর দেখেছিলে, মনে আছে? আমি বললাম, সিগারেট কেস ছিল, রিস্ট ওয়াচ ছিল, মানি ব্যাগ ছিল, মদের ফ্লাস্ক ছিল, আর একটা ইলেকট্রিক টর্চ ছিল। ব্যোমকেশ আবার আস্তে আস্তে চেয়ারে বসে পড়ল। ইলেকট্রিক টর্চ? কলকাতায় পথ চলবার জন্য ইলেকট্রিক টর্চ দরকার হয় না তো? না, দরকার তো লাগে না, ঠিক। ব্যোমকেশ একটু হাসল। তাহলে সত্যকাম টর্চের আলোয় আততায়ীকে দেখতে পাইনি। কেন পাইনি? সহসা এই প্রশ্নের উত্তর আমার জোগাল না। কিছুক্ষণ কেটে গেল। তারপর ব্যোমকেশ অপ্রাসঙ্গিকভাবে বলল, কাল সকালে শীতাংশুর সঙ্গে নিভৃতে কথা বলা দরকার। আমি উচ্চকিতভাবে তার দিকে তাকিয়ে রইলাম, কিন্তু সে আর কিছু বলল না। বোধ করি কড়িকাঠ গুনতে লাগল। পরদিন সকালবেলা ঘুম থেকে উঠে দেখি ব্যোমকেশ কাকে যেন ফোন করছে। আমি চায়ের পেয়ালা নিয়ে বাইরের ঘরে এসে বসলেও সে আমাকে কোনো কিছু বলল না। তার মুখ খুব গম্ভীর। জিজ্ঞাসা করলাম, কাকে ফোন করছিলে? ব্যোমকেশ, উষাপতিবাবুকে। হঠাৎ উষাপতিবাবুকে? শীতাংশুকে পাঠিয়ে দিতে বললাম। ও, ওদের বাড়ির খবর কি? খবর, পুলিশ কাল সন্ধেবেলা লাশ ফেরত দিয়েছিল। ওরা শেষ রাতে শ্মশান থেকে ফিরেছে। অনেকক্ষণ চুপ করে থেকে ব্যোমকেশ বলল, কাল যদি পুলিশ খানা তল্লাশি করত, তাহলে রিভলভারটা বোধহয় বাড়িতেই পাওয়া যেত। এখন আর পাওয়া যাবে না। তার মানে বাড়ির লোকের কাজ? ব্যোমকেশ কোনো উত্তর দিল না। আধ ঘন্টা পরে শীতাংশু আসলো। ব্যোমকেশ বলল, এসো, বসো, কাল তোমার মামার সামনে সব কথা জিজ্ঞাসা করতে পারিনি। শীতাংশু ব্যোমকেশের সামনে চেয়ারে বসলো, অপলক নেত্রে তার পানে চেয়ে রইল।
ব্যোমকেশ আরম্ভ করল, কাল থানায় খবর পেলুম তুমি নাকি দাঙ্গার সময় গোটা 2-3 খুন করেছ। কথাটা কি সত্যি? শীতাংশু কোনো উত্তর দিল না, কিন্তু ভয় পেয়েছে বলে মনেও হলো না। একাগ্র দৃষ্টিতে তাকিয়ে রইল। ব্যোমকেশ বলল, আমাকে স্বচ্ছন্দে বলতে পারো, আমি পুলিশের লোক নই। শীতাংশু গলাটা যেন ফুলে উঠল। সে চাপা গলায় বলল, হ্যাঁ, ওরা আমার বাবাকে। ব্যোমকেশ হাত তুলে বলল, জানি জানি। কি দিয়ে খুন করেছিলে? ছোড়া দিয়ে। তুমি কখনো রিভলভার ব্যবহার করেছো? না। সত্যকামের রিভলভার ছিল? জানি না, বোধহয় ছিল না। বাড়িতে কোনো আগ্নেয়াস্ত্র ছিল? এটা কি জানো? জানি না। সত্যকামের সঙ্গে তোমার সদ্ভাব ছিল? না, দুজনে দুজনকে এড়িয়ে চলতাম। সত্যকাম লম্পট ছিল তুমি জানতে? জানতাম। তোমার বাবাকে তুমি ভালোবাসতে? তোমার বোন চুমকিকেও নিশ্চয়ই ভালোবাসো? শীতাংশু উত্তর দিল না, কেবল চেয়ে রইল। ব্যোমকেশ হঠাৎ প্রশ্ন করল, সত্যকামকে খুন করার ইচ্ছে তোমার কোনোদিন হয়েছিল? শীতাংশু এবারও উত্তর করল না, কিন্তু তার নীরবতার অর্থ স্পষ্টই বোঝা গেল। ব্যোমকেশ মৃদু হেসে বলল, বলতে হবে না, আমি বুঝেছি। সত্যকামকে তুমি বোধহয় শাসিয়ে দিয়েছিলে। শীতাংশু সহজভাবে বলল, হ্যাঁ, তাকে বলে দিয়েছিলাম বাড়িতে বেচাল দেখলেই খুন করব। ব্যোমকেশ অনেকক্ষণ তার পানে তাকিয়ে রইল, তীক্ষ্ণ চক্ষে নয়, যেন একটু অন্যমনস্কভাবে। তারপর বলল, সে রাত্রে সহদেবের চিৎকার শুনে তুমি সদরে গিয়ে কি দেখলে? দেখলাম সত্যকাম দরজার বাইরে মুখ থুবড়ে পড়ে আছে। কি করে দেখলে? সেখানে আলো ছিল? সত্যকামের হাতে একটা জ্বলন্ত টর্চ ছিল, তারই আলোতে দেখলাম। তারপর মামা এসে সদরের আলো জ্বেলে দিল। ব্যোমকেশ সিগারেট ধরালো, 2-3টে লম্বা লম্বা টান দিয়ে ও বলল, ও কথা থাক। সত্যকামকে নিয়ে তোমার মামা আর মামির মধ্যে খুবই অশান্তি ছিল বোধহয়, তাই না? অশান্তি? হ্যাঁ, মানে এই ঝগড়া বকাবকি এরকম অবস্থায় যা হয়ে থাকে আর কি। শীতাংশু একটু চুপ করে থেকে বলল, না, ঝগড়া বকাবকি এসব হতো না। একেবারেই হতো না? না, মামা আর মামির মধ্যে কথা নেই। ব্যোমকেশ ভ্রু তুলল, কথা নেই? তার মানে? মামা মামির সঙ্গে কথা বলে না, মামিমাও মামার সঙ্গে কথা বলে না। সে কি, কবে থেকে? আমি যবে থেকে দেখছি। আগে যখন মানিকতলায় ছিলাম প্রায়ই মামার বাড়ি আসতাম, তখনও মামা মামিকে কথা বলতে শুনিনি। তোমার মামিমা কেমন মানুষ? ঝগড়াটে? মোটেই না, খুব ভালো মানুষ। ব্যোমকেশ আর প্রশ্ন করল না, চোখ বুঝে যেন ধ্যানস্থ হয়ে পড়ল। কে খুন করে সত্যকামকে? উষাপতিবাবু। বাপ ছেলেকে খুন করেছে? করলেও অন্যায় হতো না, কিন্তু সত্যকাম উষাপতিবাবুর ছেলে নয়। মাথা গুলিয়ে গেল আমার। কিছুক্ষণ জবুথবু হয়ে রইলাম। তারপর সত্যবতী ভেতরের দরজা থেকে, হ্যাঁ গো, আজ কি তোমাদের উপোস? অপরাহ্নে 4টের সময় আবার উষাপতিবাবু আসলেন। এবারও ওনাকে কেউ ডাকেনি, নিজে নিজেই এসেছেন। সকালবেলার ক্লান্ত বিষণ্ণতা আর নেই, চক্ষে সতর্ক তীক্ষ্ণতা। তিনি এসে ব্যোমকেশের সামনে বসলেন। কিছুক্ষণ সেন দৃষ্টিতে তাকে বিদ্ধ করে বললেন, আপনি ধনঞ্জয়বাবুর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন? ব্যোমকেশ শান্ত স্বরে বলল, হ্যাঁ, গিয়েছিলাম। কি জানতে গিয়েছিলেন? যা জানতে গিয়েছিলাম তা জানতে পেরেছি। কি জানতে গিয়েছিলেন? সবই জানতে পেরেছি উষাপতিবাবু, এমনকি দড়ে আটার রাংতার চাকতির তত্ত্বও অজানা নেই। উষাপতিবাবুর প্রশ্নের তীব্রতা যেন ধাক্কা খেয়ে থেমে গেল। তিনি আবার খানিকক্ষণ ব্যোমকেশের মুখপানে চেয়ে রইলেন। তারপর সংবৃত স্বরে বললেন, যা জানতে পেরেছেন তা আদালতে প্রমাণ করতে পারবেন তো? ব্যোমকেশ বলল, আপনার বিয়ের তারিখ আর সত্যকামের জন্মের তারিখ ছাড়া আর কিছু প্রমাণ করা যাবে কিনা সন্দেহ। কিন্তু আমি কিছু প্রমাণ করতে চাইনি উষাপতিবাবু। আমি শুধু জানতে চেয়েছিলাম, সত্যকাম আমাকে বলেছিল তার মৃত্যু সম্বন্ধে অনুসন্ধান করতে। আসামিকে পুলিশে ধরিয়ে দেবার কোনো দায়িত্ব আমার নেই। উষাপতিবাবু স্থির নেত্রে ব্যোমকেশের দিকে তাকিয়ে রইল। ধীরে ধীরে তার মুখখানার ভাবের পরিবর্তন হলো। এতক্ষণ তিনি যে যুদ্ধ করার জন্য উদ্যত হয়েছিলেন
এখন সহসা সে অস্ত্র নামালেন, অবিশ্বাস মিশ্রিত স্বরে বললেন, আপনি যা জানতে পেরেছেন পুলিশকে তা বলবেন না? ব্যোমকেশ বলল, না, পুলিশ আমার সাহায্য চায় না। আমি কেন গায়ে পড়ে তাকে সাহায্য করতে যাব? উষাপতিবাবু পকেট থেকে রুমাল বার করে দুহাতে রুমাল দিয়ে মুখ ঢাকলেন। তার শরীর 2-3 বার অবরুদ্ধ আবেগে ছাঁকানি দিয়ে কেঁপে উঠল। তারপর তিনি যখন মুখ খুললেন তখন দেখলাম তার মুখের চেহারা একেবারে বদলিয়ে গেছে। দীর্ঘকাল রোগভোগের পর মরণাপন্ন রোগী প্রথম আরোগ্যের আশ্বাস পেলে তার মুখে যে ভাব ফুটে ওঠে, উষাপতিবাবুর মুখেও সেই ভাব ফুটে উঠেছে। তিনি আরও কিছুক্ষণ নীরবে বসে থেকে নিজেকে সামলিয়ে নিয়ে বললেন ভাঙা ভাঙা স্বরে, ব্যোমকেশবাবু, সত্যকামের মৃত্যু কেন দরকার হয়েছিল আপনি শুনবেন? ব্যোমকেশ বলল, শুনব, আপনি সব কথা বলুন। উষাপতিবাবু এবার কাতর চোখে আমার পানে চাইলেন। তার চাহনির অর্থ ব্যোমকেশের কাছে তিনি নিজের মর্মকথা বলতে রাজি থাকলেও তা আর কারো সামনে বলতে তিনি অনিচ্ছুক। ব্যোমকেশ তার মনোভাব বুঝে আমাকে বলল, অজিত, তুমি একবার হাওড়া স্টেশনে যাও, ইনকোয়ারি অফিস থেকে জেনে এসো কাশ্মীর যাওয়ার ব্যবস্থা কী রকম। কাশ্মীরে গণ্ডগোল চলছে, আগে থাকতে খবরাখবর নিয়ে রাখা ভালো নয় কি? মনে মনে একটু নিরাশ হলাম। তারপর জামা কাপড় বদলিয়ে বাইরে বেরিয়ে পড়লাম। হাওড়া স্টেশনের কাজ সেরে যখন ফিরলাম তখন সন্ধ্যা হয়। সদর দরজা ভেজানো। প্রবেশ করে দেখলাম উষাপতিবাবু চলে গিয়েছেন। ফিরে এসে ব্যোমকেশের পাশে একটা চেয়ারে বসে বললাম, কাশ্মীরের গণ্ডগোলে ট্রেন যাওয়ার কোনো সমস্যা নেই। কিন্তু ব্যোমকেশ বলল, বড় মর্মান্তিক কাহিনী, তোমাকে আমি শোনাই, তুমি শোনো, বলে একটা সিগারেট ধরালো। সত্যকাম আমার কাছে এসেছিল এক আশ্চর্য প্রস্তাব নিয়ে। আমার যদি হঠাৎ মৃত্যু হয় তবে আপনি তা অনুসন্ধান করবেন। কিন্তু সে তাকে নিজেকে বাঁচাতে চায়নি। তখনই আমার মনে একটা প্রশ্ন জাগে, নাম বলতে চায় না কেন? নিজের নামও যেন ঠিকঠাক বলতে চায় না। এখন জানতে পেরেছি নাম না বলার গুরুতর কারণ ছিল পারিবারিক কেচ্ছা বেরিয়ে পড়ত। সে যে জারজ, তার মা যে কলঙ্কিনী, কথা সে প্রকাশ করতে পারেনি। নিজের মুখে নিজের কলঙ্কের কথা কটা লোকই বা পারে প্রকাশ করতে? সবাই তো আর সত্যযুগের সত্যকাম নয়। তবু একটা ইঙ্গিত সে আমাকে দিয়ে গিয়েছিল, তার জন্ম তারিখ। কিন্তু এমনভাবে দিয়েছিল যে একবারও সন্দেহ হয়নি তার জন্ম তারিখের মধ্যেই তার মৃত্যু রহস্যের চাবি আছে। সে জানত আমি যদি অনুসন্ধান আরম্ভ করি তাহলে জন্ম তারিখটা আমার কাজে লাগবে। সত্যকাম বিবেকহীন লম্পট ছিল, কিন্তু তার বুদ্ধির অভাব ছিল না। এবার গোড়া থেকে গল্পটা বলি, শোনো অজিত। সত্যকামের জন্মের আগে থেকে সে গল্পের সূত্রপাত। উষাপতিবাবুর মুখেই এ গল্পের বেশিরভাগ শুনেছি। তবু গল্পটা যে সত্যি তাতে সন্দেহ নেই। তিনি নিজেকে রেয়াত করেননি, নিজের দোষ দুর্বলতা অকপটে ব্যক্ত করেছেন। বিংশ শতাব্দীর দ্বিতীয় দশকে রমাকান্ত চৌধুরী সুচিত্রা এম্পোরিয়ামের প্রতিষ্ঠা করেন। রমাকান্ত চৌধুরীর একমাত্র মেয়ের নাম সুচিত্রা। মেয়ের নামেই দোকানের নাম। চৌধুরী মশাই ভারী চতুর ব্যবসাদার ছিলেন। 2-4 বছরের মধ্যেই তার দোকান ফেঁপে ওঠে। ধর্মতলায় নতুন বাড়ি তৈরি হয়, জমজমাট ব্যবসা। চৌধুরী মশাইয়ের সুচিত্রা এম্পোরিয়াম বিলিতি দোকানের সঙ্গে টেক্কা দিতে লাগলো। উষাপতি দাস 1925 সনে সামান্য শপ অ্যাসিস্ট্যান্টের চাকরি সুচিত্রা এম্পোরিয়ামে ঢোকেন। তখন তার বয়স 21-22। গরিব ঘরের বাপমা মরা ছেলে, কিন্তু চেহারা ভালো, বুদ্ধিশুদ্ধিও আছে। 2-4 দিনের মধ্যেই তিনি দোকানের মাল বিক্রি করার কায়দা কানুন শিখে নিলেন। খদ্দেরকে কি করে খুশি করতে হয় তার কৌশলও সে শিখে ফেলে। সহকর্মীদের মধ্যে তিনি খুব জনপ্রিয় হয়ে উঠলেন। ক্রমে স্বয়ং কর্তার সুনজর তার ওপর। 2-4 টাকা করে মাইনে বাড়তে লাগলো। 2 বছর কেটে গেল। তারপর হঠাৎ একদিন উষাপতিবাবুর চরম ভাগ্যোদয় হলো। রমাকান্ত চৌধুরী তাকে নিজের অফিস ঘরে ডেকে বললেন, তোমার সঙ্গে আমার মেয়ের বিয়ে দিতে চাই। এ প্রস্তাব উষাপতির কল্পনার অতীত। তিনি যেন চাঁদ হাতে পেলেন। সেই যে রূপকথা আছে না, পথের ভিখিরির সঙ্গে রাজকন্যের বিয়ে, এ যেন ঠিক তাই। সুচিত্রাকে উষাপতি আগে অনেকবার দেখেছে। সুচিত্রা প্রায়ই দোকানে আসতেন।
ভারী মিষ্টি নরম চেহারা। উষাপতির মন রোমান্সের গন্ধে ভরে ওঠে। মাসখানেকের মধ্যে বিয়ে হয়ে যায়। খুব ধুমধাম হলো। উষাপতির সহকর্মীরা প্রীতি উপহার ছেপে বন্ধুকে অভিনন্দন জানালেন। উষাপতিবাবু এতদিন তার বিবাহিতা বোনের বাড়িতে থাকতেন, এখন শ্বশুর বাড়িতে তার থাকার ব্যবস্থা হলো। শ্বশুর বাড়ি অর্থাৎ আমা স্ট্রিটের বাড়ি। রমাকান্ত চৌধুরী বড় মানুষ, তাই বিপত্নিক। তিনি মেয়েকে কাছছাড়া করতে চান না। টোপের মধ্যে বড়শি আছে। উষাপতি তা টের পেলেন ফুল শয্যার রাতে। রূপকথার স্বপ্ন ইমারত ভেঙে পড়ল। বুঝতে পারলেন সুচিত্রা এম্পোরিয়ামের কর্তা কেন দিন দরিদ্র কর্মচারীর সঙ্গে মেয়ের বিয়ে দিয়েছেন। ফুলের বিছানায় শয়ন করা হলো না। উষাপতিবাবু সারা রাত্রে একটা চেয়ারে বসে কাটিয়ে দিলেন। সকালবেলা শ্বশুরকে গিয়ে বললেন, আপনার উদ্দেশ্য সিদ্ধ হয়েছে, এবার আমাকে বিদায় দিন। রমাকান্ত চৌধুরী খোড়েল ব্যবসাদার, তিনি বোধহয় প্রস্তুতি ছিলেন। মোলায়েম সুরে জামাইকে বোঝাতে আরম্ভ করলেন, সুচিত্রা ছেলে মানুষ, মা মরা মেয়ে, তার ওপর আজকাল দেশে যে হাওয়া বইতে শুরু করেছে তাতে মেয়েদের সামনে রাখাই দায়। সুচিত্রা খুবই ভালো মেয়ে, কেবল বর্তমান আবহাওয়ার দোষে একটু ভুল করে ফেলেছে। আজকাল ঘরে ঘরে এই ব্যাপার তো হচ্ছে, ঠকবাজতে গাঁ উজাড়, কিন্তু বাইরের লোক কি জানতে পারে? সবাই বউ নিয়ে মনে সুখে ঘরকন্যা করে। এ নিয়ে ঘাঁটাঘাঁটি করে লাভ কি? নিজের মুখেই চুনকালি পড়বে। অতএব উষাপতি কিন্তু কথায় ভুললেন না। বললেন, আমায় মাফ করুন, আমি গরিব বটে, কিন্তু সৎবংশের ছেলে, আমি পারবো না। কথায় চিরে ভিজল না দেখে রমাকান্ত চৌধুরী ব্রহ্মাস্ত্র ছাড়লেন। দেরাজ থেকে ইস্টাম্বরি কাগজে লেখা দলিল বার করে বললেন, আজ থেকে সুচিত্রা এম্পোরিয়ামের তুমি 8 আনা অংশীদার। এই দেখো দলিল। আমি মরে গেলে আমার যা কিছু সব তোমরাই পাবে। আমার তো আর কেউ নেই, কিন্তু আজ থেকে তুমি আমার পার্টনার হলে। দোকানে আমার হুকুম যেমন চলে, তোমার হুকুমও তেমন চলবে। উষাপতির মাথা ঘুরে গেল। রাজকন্যাটি দাগি বটে, কিন্তু হাতে হাতে অর্ধেক রাজত্ব পেয়ে যাওয়া। মোট কথা উষাপতি শেষ পর্যন্ত রাজি হয়ে গেলেন। সত্য সত্য অত টাকার লোভ সামলাতে পারলেন না। তিনি শ্বশুর বাড়িতে থাকতে রাজি হলেন, কিন্তু স্ত্রীর সঙ্গে তার কোনো সম্পর্ক রইল না। সেই যে ফুলশয্যার রাত্রে 2-4টে কথা হয়েছিল, তারপর থেকে কথা বন্ধ। শোবার ব্যবস্থাটিও আলাদা। বাইরের লোকে অবশ্য কিছু জানল না। ধোঁকার টাটি বজায় রইল। রমাকান্ত যে বলেছিলেন সুচিত্রা ভালো মেয়ে, সে কথা নেহাত মিথ্যে নয়। প্রথম মহাযুদ্ধের পর বাঁধন ভাঙার একটা ঢেউ এসেছিল। উচ্চবিত্ত সমাজের অবাধ মেলামেশা সমাজের সকল স্তরেই ছড়িয়ে পড়েছিল। সুচিত্রা আলোর নেশায় বিভ্রান্ত হয়ে একটু বেশি মাতামাতি করেছিল। অভিভাবিকার অভাবে গণ্ডির বাইরে সে পা দিয়ে ফেলেছিল, বুঝতে পারেনি। বিয়ের 1 মাস পর রমাকান্তবাবু মেয়েকে নিয়ে বিলেত গেলেন এবং বেশ ওখানে 1 বছর কাটিয়ে বিলেত থেকে মেয়েকে নিয়ে ফিরলেন সুচিত্রার কোলে ছেলে। ছেলে দেখে বোঝা যায় না তার বয়স 2 মাস কি 5 মাস। তারপর আমা স্ট্রিটের বাড়িতে উষাপতিবাবুর নিরস প্রাণহীন জীবনযাত্রা শুরু হলো। স্ত্রীর সঙ্গে সম্বন্ধ নেই, শ্বশুরের সঙ্গে কাজের সম্বন্ধ। দোকানটিকে উষাপতি প্রাণ দিয়ে ভালোবাসলেন, তবু দুধের স্বাদ কি ঘোলে মেটে? অন্তরের মধ্যে ক্ষুধিত যৌবন হাহাকার করতে লাগলো। ওদিকে সুচিত্রা সংকুচিত হয়ে নিজেকে নিজের মধ্যে সংবরণ করে নিয়েছে। মাঝে মাঝে উষাপতি তাকে দেখতে পান, মনে হয় সুচিত্রা যেন কঠোর তপস্বিনী। তার মনটা কোমল হয়ে আসে, তিনি জোর করে নিজেকে শক্ত রাখেন। একটি একটি করে ঘরে বছর কাটতে থাকে। সত্যকাম বড় হয়ে উঠতে লাগলো। লম্পট বাপের উচ্ছৃঙ্খল রক্ত তার শরীরে। তার যত বয়স বাড়তে লাগলো, রক্তের দাগও তত ফুটে উঠতে লাগলো। সব রকম রক্তের দাগও মুছে যায়, কিন্তু এ রক্তের দাগ কখনো মোছে না। সত্যকাম কারুর শাসন মানে না, নিজের যা ইচ্ছে তাই করে, কিন্তু ভয়ানক ধূর্ত সে। কুটিল তার বুদ্ধি। দাদামশাইকে সে এমন বশ করেছে যে সব জেনে শুনেও তিনি কিছু বলতে পারেন না। সত্যকামের যখন 19 বছর বয়স, তখন রমাকান্ত মারা যায়। সত্যকামকে নিজের অংশ উইল করে দিয়ে যায়। এই সময় সত্যকাম নিজের জন্ম রহস্য জানতে পারে। বিলেতে তার জন্ম হয়েছিল, সুতরাং বার্থ সার্টিফিকেট ছিল। দাদামশাইয়ের কাগজপত্রের মধ্যে সেই বার্থ সার্টিফিকেট বোধহয় সে পেয়েছিল। তারপর পারিবারিক পরিস্থিতি দেখে আসল ব্যাপার বুঝে সে নিয়েছিল। সে বাইরে ভারী কেতাদুরস্ত ছেলে, কিন্তু ভিতরে ভিতরে ভীষণ কুটিল আর হিংসুক।
উষাপতি আর সুচিত্রার প্রতি তার ব্যবহার হিংস্র হয়ে ওঠে। একদিন সে নিজের মাকে স্পষ্টই বলে, তুমি আমাকে শাসন করতে আসো কোন লজ্জায়? আমি সব জানি। উষাপতিকে বলল, আপনি আমার বাপ নন, আপনাকে খাতির করব কিসের জন্যে? বাড়িতে উষাপতি আর সুচিত্রার জীবন দুর্বহ হয়ে ওঠে। ওদিকে দোকানে গিয়ে সত্যকাম আর এক রকম খেলা খেলতে আরম্ভ করে। সে এখন দোকানের অংশীদার, উষাপতির সঙ্গে তার সমান অধিকার। সে নিজের অধিকার পুরো দস্তুর জারি করতে শুরু করে। সুচিত্রার মতো শৌখিন দোকানে পুরুষের চেয়ে মেয়ে খদ্দেররাই বেশি। সত্যকাম তাদের মধ্যে থেকে কম বয়সী সুন্দর মেয়ে বেছে নিত, তারপর তাদের সঙ্গে ভাব করত। মদ, ঘোড়দৌড়, বড় বড় ক্লাবে গিয়ে জুয়া খেলা নিত্য নৈমিত্তিক ব্যবসা হয়ে উঠল। উষাপতি দিনের দিন এটা বুঝতে পারল যে একদিন এই দোকানও তার হাতছাড়া হবে, আর দোকানে যে মেয়েদের সঙ্গে ও অসভ্যতামি শুরু করেছে এই দোকান উঠেই যাবে। তখন উষাপতির হাতে কি থাকবে? উষাপতি আর এই বিষয়টা নিয়ে বেশি ভাবতে পারল না। উষাপতি সংকল্প করল সত্যকামকেই সরাতে হবে। উষাপতি তৈরি হলো। তার একটা সুবিধে ছিল, সত্যকাম যদি খুন হয় তাকে কেউ সন্দেহ করবে না। বাইরে সবাই জানে সত্যকাম তার ছেলে। বাপ ছেলেকে খুন করবে? না না, এটা কেউ ভাবতে পারবে না। উষাপতি একটি চমৎকার মতলব বার করলেন। একজন চেনা গুন্ডার কাছ থেকে একটা রিভলভার জোগাড় করলো। ছেলেবেলায় কিছুদিন তিনি সন্ত্রাসবাদীদের দলে মিশেছিলেন, তাই রিভলভার চালাতে তিনি যথেষ্টই পোক্ত ছিলেন। সত্যকাম ঝানু ছেলে, সে উষাপতির মতলব বুঝতে পারল, কিন্তু নিজেকে বাঁচাবার কোনো উপায় খুঁজে পেল না। পুলিশের কাছে গেলে নিজের জন্ম রহস্য ফাঁস হয়ে যায়। শেষ পর্যন্ত সে হতাশ হয়ে আমার কাছে এসেছিল। উষাপতিবাবু অবশ্য সে খবর জানতেন না। যে রাত্রে সত্যকাম খুন হয় সে রাত্রিটা ছিল শনিবার। শনিবারে সত্যকাম অন্য রাত্রির চেয়ে দেরি করে বাড়ি ফেরে, সুতরাং শনিবারই প্রশস্ত। উষাপতিবাবু একটি রাংতার চাকতি তৈরি করে রেখেছিলেন। রাত্রি 10:30টার সময় যখন সহদেব রান্নাঘরে খেতে গিয়েছে, তখন তিনি চুপি চুপি নেবে এসে সেটি দরজার কপাটে জুড়ে দিয়ে আবার নিঃশব্দে ওপরে উঠে যান। সদর দরজা যেমন বন্ধ ছিল তেমনিই বন্ধ রইল। বাইরে যে রাংতার চাকতি সাঁটা রয়েছে তাকেও জানতে পারল না। সুকোঝি আর রাধুনি তার অনেক আগে বাড়ি ছেড়ে চলে গেছে। সহদেব খাওয়া দাওয়া শেষ করে খিড়কির দরজায় তালা লাগালো, তারপর সদর বারান্দায় গিয়ে শুয়ে পড়ল। ওপরে উষাপতিবাবু নিজের ঘরে আলো নিভিয়ে অপেক্ষা করতে রইলেন। 2 ঘন্টা অপেক্ষা করার পর ফটকের কাছে শব্দ হলো, সত্যকাম আসছে। উষাপতি ব্যালকনিতে বেরিয়ে এসে ঘাপটি মেরে রইলেন। ফটক থেকে সদর দরজা পর্যন্ত রাস্তা অন্ধকার। সত্যকাম টর্চ জেলে দেখতে দেখতে এগিয়ে আসছে। সদর দরজায় টোকা মেরে হঠাৎ তার নজরে পড়ল দরজার নিচের দিকে টাকার মতো একটা চাকতি টর্চের আলোয় চকচক করছে। সে সামনের দিকে ঝুঁকে সেটা দেখতে গেল। অমনি উষাপতিবাবু ব্যালকনি থেকে ঝুঁকে গুলি করলেন। তৎক্ষণাৎ রিভলভারের গুলি সত্যকামের পিঠ ফুটো করে বুকের হাড়ে গিয়ে আটকালো। সত্যকাম সেখানেই মুখ থুবড়ে পড়ল। হাতের জ্বলন্ত টর্চটা জ্বলতেই রইল। এই হলো সত্যকামের মৃত্যুর প্রকৃত ইতিহাস। উষাপতিবাবু এমন কৌশল করেছিলেন যে লাশ পরীক্ষা করে মনে হবে পেছন দিক থেকে কেউ তাকে গুলি করেছে। ওপর দিক থেকে গুলি করা হয়েছে তা কিছুতেই বোঝা যাবে না। রাংতার চাকতিটা যদি না থাকতো আমিও বুঝতে পারতাম না। ব্যোমকেশ এতক্ষণ ধরে এত কিছু বলে এবার চুপ করল। আমরাও অনেকক্ষণ নীরব রইলাম। তারপর একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে আমি বললাম, তুমি প্রথম কখন উষাপতিবাবুকে সন্দেহ করলে ব্যোমকেশ? ব্যোমকেশ বলল, গোড়া থেকেই আমার সন্দেহ হয়েছিল, বাড়ির লোকের কাজ। যদি বাইরের লোকের কাজ হবে তাহলে সত্যকাম হত্যাকারীর নাম বলবে না কেন? হঠাৎ ব্যোমকেশ বলল, আজ উষাপতিবাবু যাবার সময় আমার হাত ধরে বললেন, ব্যোমকেশবাবু, আমি আর আমার স্ত্রী জীবনে বড় দুঃখ পেয়েছি। 21 বছর ধরে শ্মশানে বাস করেছি। আজ আমরা অতীত ভুলে গিয়ে নতুন করে জীবন আরম্ভ করতে চাই, একটু সুখী হতে চাই। আপনি আর জল ঘোলা করবেন না। আমি উষাপতিবাবুকে কথা দিয়েছি, জল ঘোলা করব না। কাজটা হয়তো আইনসঙ্গত হচ্ছে না, কিন্তু কিন্তু আইনের চেয়েও বড় জিনিস, তা হচ্ছে ন্যায়, ধর্ম, মানবিকতা। তোমাদের কি মনে হয় আমি কি অন্যায় করছি?
সত্যবতী ও আমি সমস্বরে বললাম, না ব্যোমকেশ, তুমি ঠিক সিদ্ধান্তই নিয়েছ। শেষ হলো রক্তের দাগ, শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের গল্পটি। কেমন লাগলো আপনাদের? যদি ভালো লাগে আমাকে একটু জানিয়ে যাবেন, তাতে আমার ভালো লাগবে। আর সবাই খুব ভালো থাকুন। নমস্কার।